আরে আরে, কি করছো? বাঁ পাটা আগে দাও। এটাও জানো না নাকি? কি গো বৌদি, নতুন বৌমাকে আগে থেকে শিখিয়ে নাওনি? এ তো দেখছি কিছুই জানে না। আর একটু হলে অমঙ্গল ঘটত। গম্ভীর স্বরে কথাগুলো বলছিলেন মুখার্জি বাড়ির বড় মেয়ে সুরবালা দেবী। নতুন বউ চন্দ্রিমা তখন গৃহপ্রবেশের জন্য দরজার সামনে দাঁড়িয়ে। সামনে দুধে আলতার থালা, আর তার ওপর সাদা লাল পাড়ের কাপড় বিছানো। সুরবালা দেবী আবার বললেন, বাঁ পাটা দুধ আলতার থালায় দাও, তারপর আস্তে আস্তে কাপড়ের ওপর দিয়ে পা ফেলে ঘরে ঢুকবে। এই শিউলি, তোকে পরের যে নিয়মটা বলে রেখেছিলাম রেডি করে রেখেছিস তো? বাড়ির হেল্পিং হ্যান্ড শিউলি মাথা নেড়ে বলল, হ্যাঁ পিসিমণি, সব রেডি করে রেখেছি। শ্বশুর বাড়িতে ঢুকতে না ঢুকতেই এমন কড়া গলা শুনে চন্দ্রিমা ভয়ে অস্থির হয়ে উঠল। মনে মনে ঢোক গিলল সে। না জানি আরও কত কি নিয়ম আছে। ভাবতে ভাবতেই মায়ের কথা মনে পড়ল তার। মা বলেছিল, শ্বশুর বাড়িতে চোখ কান খোলা রাখিস, এমন কিছু করিস না যাতে সবার সামনে ছোট হতে হয়। ঠিক তখনই চন্দ্রিমার শাশুড়ি বীণা দেবী এগিয়ে এসে মৃদু হেসে বললেন, আরে ঠাকুরঝি, মেয়েটাকে একটু বুঝিয়েও তো বলতে পারো। প্রথমবার বিয়ে হয়েছে, এতদিন পড়াশোনা করেছে, শ্বশুর বাড়ির নিয়মকানুন ও জানবে কি করে? তারপর তিনি চন্দ্রিমার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, চন্দ্রিমা, তুমি দুধ আলতায় পা দিয়ে আস্তে আস্তে ঘরে ঢুকো। আর সুচন্দন, তুই হাতে যে ধানের পাত্রটা ধরে আছিস ওটা সামনে ধান ছড়িয়ে ছড়িয়ে নিয়ে আয়। মা লক্ষ্মীর গৃহপ্রবেশ হচ্ছে। কিন্তু ঠাকুমা শাশুড়ি আবারও গম্ভীর গলায় বলে উঠলেন, শোনো বৌমা, একটা নিয়মেরও যেন এদিক থেকে ওদিক না হয়। আগে সবটা মন দিয়ে শোনাবে ওকে, তারপর করাবে। শোনো নাথ বউ, তোমার জন্য যেন আমার নাতির কোনো অমঙ্গল না হয়। চন্দ্রিমা আরও সতর্ক হয়ে গেল। এরপর রান্নাঘরে ঢুকতেই শিউলি হাসি মুখে বলল, বৌদিমণি, দুধ ওতলানো দেখো আর বলো সব কিছু ভরা ভরা দেখছি। চন্দ্রিমা ঠিক সেইভাবেই বলল। ধীরে ধীরে বিয়ের সব আচার অনুষ্ঠান ভালোভাবেই শেষ হলো। ফ্রেশ হয়ে আসার পর ঠাকুমা শাশুড়ি আবার বললেন, বড় বৌমা, ওকে কিন্তু আমাদের বাড়ির সব নিয়মকানুন বুঝিয়ে দিও। চন্দ্রিমা তখন আস্তে করে শাশুড়ির কানে কানে বলল, আচ্ছা মা, আপনার শাশুড়ি এত গম্ভীর কেন বলুন তো? আর আপনি ওনাকে নিয়ে এতগুলো বছর কাটালেন কিভাবে? বীণা দেবী হেসে ফিসফিস করে বললেন, চুপ কর পাজি মেয়ে, এসব এখন বলিস না, কেউ শুনে ফেললে আবার শুরু হবে। আসলে ঠাকুমা শাশুড়ি মোটেই পছন্দ ছিল না চন্দ্রিমাকে, কিন্তু বীণা দেবীর খুব পছন্দ হয়েছিল তাকে। তিনি চেয়েছিলেন এমন এক মিশুকে ভদ্র মেয়ে এই বাড়ির বউ হয়ে আসুক। এরপর কেটে গেল আরও কয়েকটা মাস। বীণা দেবীর হাত ধরে ধীরে ধীরে মুখার্জি বাড়ির নিয়ম কানুন, চাল চলন সবটাই শিখে গেল চন্দ্রিমা। বাড়ির সবার সঙ্গে বেশ মানিয়ে নিল সে। একদিন দুপুরবেলা চন্দ্রিমা ঠাকুমা শাশুড়ির ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ভেতর থেকে কথা শুনে থমকে দাঁড়ালো। দরজার সামনে চায়ের ট্রে হাতে দাঁড়িয়েছিল শিউলি। শিউলি কাঁপা গলায় বলছিল, গিন্নিমা, আমার মেয়ের 1 মাস পর বিয়ে। আপনি তো জানেন কত কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছি। ভাগ্যিস আপনারা কাজটা দিয়েছিলেন, না হলে হয়তো মেয়েটাকে নিয়ে জলে ভেসে যেতে হতো। সুরবালা দেবী গম্ভীর মুখে বললেন, তা কি বলতে চাইছিস, খুলে বল। শিউলি ইতস্তত করে বলল, গিন্নিমা, আমার মেয়ের খুব শখ লাল বেনারসি পরার, কিন্তু আমাদের মতো গরিব ঘরে সে সাধ্য কোথায়? যদি একটা লাল বেনারসি কিনে দিতেন। কথা শেষ হতেই সুরবালা দেবী ভ্রু কুঁচকে বললেন, কি বলছিস? বেনারসি? গরিবের আবার শখ কত? অত শখ আহ্লাদ মেয়েকে করতে বারণ কর। এই নে 500 টাকা রাখ,
একটা ভালো দেখে সাধারণ শাড়ি কিনে দিস। শিউলি আর কোনো কথা বলল না, নিঃশব্দে টাকাটা হাতে নিয়ে বেরিয়ে এলো। সব কিছু আড়াল থেকে দাঁড়িয়ে দেখছিল চন্দ্রিমা। শিউলি কি তার মেয়েকে লাল বেনারসি পরাতে পারবে? চন্দ্রিমা কি পারবে শিউলির এই সমস্যায় তার পাশে দাঁড়াতে? পরবর্তী পর্বেই জানা যাবে। লাল বেনারসি গল্পটির প্রথম পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন। কলম ও কণ্ঠে বর্ষা। ধন্যবাদ।